ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। এই মুহূর্তে সবচেয়ে আনপ্রেডিক্টেবল দুইটা বিষয় কি জানো? কি? নাম্বার 1 বিষয় হচ্ছে আবহাওয়া। আমি আজকে যখন যমুনা টেলিভিশনের অফিসে এসেছি, আই ওয়াজ নট এবল টু টক। আমাদেরই এক সহকর্মী হামজা ধোয়া ওঠা কফির গ্লাস নিয়ে এসে আমাকে বললো যে ভাই কফিটা খান, ইউ উইল ফিল বেটার। কফি খাওয়ার পর বেটার ফিল করছি। কিন্তু অন্যদিকে আবার আজকে স্কুল ক্রিকেটের ফাইনাল হয়েছে, যেখানে যে ব্যাটারটা 148 রান করেছে, প্রচণ্ড হিটে আজকে তার প্রবলেম হয়েছে এবং মাইল্ড স্ট্রোক করেছে এই বাচ্চা বয়সে। সো ওয়েদারটা ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। আমরা বাংলাদেশ ইউএস এর যে প্র্যাকটিস ম্যাচটা, সেটা ইউএস এর মাটিতে ডালাসে দেখলাম যে বৈরী আবহাওয়ার জন্য খেলাটাই হয় নাই, কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে। সো ওয়েদার ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। আর নাম্বার 2 বিষয় কি জানো? বাংলাদেশ ক্রিকেট টিমের ফর্ম। প্রথম দুইটা ম্যাচ বাংলাদেশ টিম যখন ইউএস এর সঙ্গে খেললো, মনে হলো যে বাংলাদেশ অথবা খেলাই পারে না। লাস্টের ম্যাচ বাংলাদেশ যখন খেললো, তখন মনে হলো যে ওরে বাবা, এত বিশ্ব চ্যাম্পিয়ন হতে এসেছে। সো এই যে আনপ্রেডিক্টেবিলিটি, এই আনপ্রেডিক্টেবিলিটির জন্য কিন্তু দর্শকদের উপর ইম্প্যাক্ট পড়ে, সমালোচকরা অনেক কথাবার্তা বলে। দিন শেষে ডু ইউ থিঙ্ক যে টিমের উপর সেটার ইম্প্যাক্ট পড়ে? অবশ্যই ইম্প্যাক্ট পড়ে, কারণ যেমনটা বললে যে সমর্থকদের উপর ইম্প্যাক্ট পড়ে। একটু এক্সপেকটেশন বেড়ে যায়, আবার হঠাৎ করে দেখা যায় যে তাসের ঘরের মতো এক্সপেকটেশনটা আবারও ফল করে। একইভাবে আমার কাছে মনে হয় টিমেরও কনফিডেন্স বিল্ড আপ হয় এবং কনফিডেন্সটা হঠাৎ করে একেবারেই ধস নেমে পড়ে। অবশ্যই টিমের উপর ইম্প্যাক্ট আছে, সবকিছু মিলাই তো ইম্প্যাক্টটা অবশ্যই পড়বে, ভালো খারাপ দুইয়েরই। বাই দ্য ওয়ে, আই লাইক ইউর বেঙ্গলি ভোকাব। তাসের ঘর, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আমি নোট করলাম এই বিষয়টার পরে, আমিও কোনো এক সময় বলবো এরকম কথা। ক্যাপ্টেন হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে এমনটা না ভেবে উপভোগ করতে চান প্রত্যেকটা মুহূর্ত। বলছেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত নির্ভার থেকে দলের জন্য ভূমিকা রাখতে চান বিশ্বকাপ জয়ের বিষয়ে। বলেছেন খেলোয়াড়রা সবাই চায় কাপ জিততে, এটাই সবচাইতে বড় লক্ষ্য। তবে আপাতত ফলের দিকে না তাকিয়ে শক্তি অনুযায়ী সেরা ক্রিকেটটা খেলতে চায় তার দল। পাশাপাশি দলের খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে থাকার জন্য সমর্থক ও সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানান শান্ত। 3 ফরম্যাটের অধিনায়ক হিসেবে তিনি সবার পছন্দ। তবে দায়িত্ব পাওয়ার পর যেন নিজেকে হারিয়ে খুঁজছেন নাজমুল শান্ত। বিশেষ করে ব্যাট হাতে তার অফ ফর্ম অস্বস্তি যোগ করেছে টাইগার শিবিরে। প্রথমবারের মতো বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাই অধিনায়ক হিসেবে বড় মঞ্চের এই চাপকে জয় করে উপভোগ করতে চান প্রতিটি মুহূর্ত। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারের এরকম ড্রিম থাকে যে প্রথমে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, অবশ্যই। তারপরে যদি আবার এটা ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে এই ধরনের অপরচুনিটি আসে, তাহলে তো ওই প্লেয়ারের জন্য অনেক গর্বের একটা ব্যাপার এবং অনেক এক্সাইটিং একটা মুহূর্ত আমার কাছে মনে হয়। খুব বেশি ক্যাপ্টেন হওয়া নিয়ে যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে, জিনিসটা এভাবেও চিন্তা করতে চায় না। প্রত্যেকটা সময় এনজয় করতে চায় এবং প্রত্যেকটা দিন টিমকে যেন কিছু একটা দিতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। ঘরে কিংবা বাইরে কোথাও স্বস্তিতে নেই বাংলাদেশ দল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ হারের পর যেন মুখ দেখানোই দায়। বিশ্বকাপে টাইগারদের এই দলটি নিয়ে প্রত্যাশাও অনেকটা কমিয়ে দিয়েছেন সমর্থকরা। তাই সম্ভাবনার প্রশ্নে অনেকটা কৌশলী উত্তর নাজমুল শান্তর। সম্ভাবনা আমি আসলে বলতেই চাই না, কারণ আপনিও চান যে বাংলাদেশ টিম কাপ জিতুক, প্লেয়াররাও চায় বাংলাদেশ টিম কাপ জিতুক, সব থেকে বড় যেই গোলটা। বাট আমার কাছে ক্যাপ্টেন হিসেবে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমরা আমাদের প্রিপারেশন ঠিক মতো নিয়েছি কিনা, আমাদের ছোট ছোট কাজগুলা করছি কিনা, আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, আমাদের এই জিনিসটা যদি আমরা মেনটেন করতে পারি, প্রত্যেকটা ম্যাচে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, রেজাল্ট উইল কাম। তারুণ্য নির্ভর এই দলে টাইগার অধিনায়কের বড় ভরসা 2 অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়, এই ধরনের এক্সপিরিয়েন্স ক্রিকেটার যখন টিমে থাকে। পাশাপাশি তাদের তো ক্যাপ্টেন্সি করারও একটা অভিজ্ঞতা আছে। সো আমি আশা করব যে অনেক টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয়, তারা অবশ্যই আমাকে করবেন, সোফার অলরেডি করছেন। ভক্তদের প্রশংসা করে দলের খারাপ সময়েও তাদের পাশে থাকার আহ্বান জানান নাজমুল শান্ত। আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি, আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। আচ্ছা, তোমাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে তুমি তো অলরেডি মিলিয়নিয়ার, তাই না? অলরেডি মিলিয়নিয়ার, এই খবরটা তোমাকে কে বললো? ফেসবুকে তোমার মিলিয়ন ফলোয়ার নাই, মানে ইনস্টাগ্রামে এখন পর্যন্ত হয়ে উঠতে পারি না। আমি তোমার মতন এত বড় সেলিব্রিটি এখনো হয়ে উঠতে পারি না। না, মানে টিকটকে ওই যে আমাদের প্রোডিউসার জিজ্ঞেস করলো, টিকটকে
কোনো জায়গায় আমি এত বড় সেলিব্রিটি এখনো হয়ে মানে উঠতে পারিনি। এখনো মিলিয়ন ফলোয়ার হয় নাই। না। ওকে, তাহলে এই যে মঞ্জুরির এখনো মিলিয়ন ফলোয়ার হয় নাই, দর্শকরা যারা দেখছেন ডেফিনেটলি আপনারা মিস করতে চাইবেন না। মঞ্জুরি চমৎকার চমৎকার বেশ কিছু কন্টেন্ট আমাদের জন্য মাঝে মধ্যে দেয়। তবে ওই যে মিলিয়নিয়ারের কথা থেকে একটু বিলিয়নিয়ারের প্রসঙ্গে যাই। একজন ভদ্রলোক আছেন যিনি সত্যিকারের অর্থে হিউস্টনের বিলিয়নিয়ার, এবং বিলিয়নিয়ার হওয়ার পর তিনি ক্রিকেট কন্ট্রিবিউশনে কাজ করছেন, অর্থাৎ আমেরিকাতে ক্রিকেট প্রসারে কাজ করছেন। তার গল্পটাই আমাদের সহকর্মী তাহমিদ আহমেদ তুলে এনেছেন, সেই ব্যাপারটা জানাবো। তিনি হিউস্টনের বিলিয়নিয়ার, ক্রিকেটকে ভালোবেসে 84 একর জমিতে গড়ে তুলেছেন যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় ক্রিকেট কমপ্লেক্স। সেই তানভীর আহমেদের স্বপ্ন প্রেয়ারি ভিউতে একদিন হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। মেজর লিগ ক্রিকেট দলের এই মালিকের চাওয়া বাংলাদেশ থেকে আরো বেশি ক্রিকেটার আসুক, আর সাকিব আল হাসান অবসর নিলে তাকে কোচ হিসাবে পেতে চান তানভীর। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন তাহমিদ আহমেদ। উপমহাদেশে একটা প্রবাদ আছে, এখানকার মানুষেরা নাকি ক্রিকেটে খায়, ক্রিকেটে ঘুমায়। ব্যতিক্রম ছিলেন না তানভীর আহমেদও। তিনিও স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটার হবার, তবে ভাগ্য দেয়নি সায়। ক্রিকেটার হতে পারেননি, তবে পণ করেছিলেন ক্রিকেটের জন্য কিছু একটা করে যাবেন। জীবনের বাস্তবতা পাকিস্তান থেকে শুধু যুক্তরাষ্ট্রে নিয়ে আসলেও ভুলে যাননি সেই পণ, ভুলেননি 22 গজকে। So when I came here, I was really focused towards building my own career. Once the career was built, all of a sudden I thought of playing cricket myself too. So this is how it started, and look where we are today. তানভীর বনে গেলেন ক্রিকেট উদ্যোক্তা, মার্কিন মুলুকে শুরু করলেন ক্রিকেটের আবাদ, বনে গেলেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ক্রিকেট কমপ্লেক্স প্রেয়ারি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের মালিক। হিউস্টনে 84 একর জমিতে 7টা ক্রিকেট মাঠ নিয়ে চলছে এই কমপ্লেক্সের কার্যক্রম, হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ক্রিকেটের পুণ্যভূমি। So my target and goal is obviously, as you know, that I have a cricket team as well in the Major League Cricket. I mean, we are part of that investor group. So that was my first ultimate goal. And then once we start building the stadium, obviously we want to host more and more international games. প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হলো এখানে, তবে তানভীরের ইচ্ছে আরও বড়। আয়োজন করতে চান অনেক অনেক আন্তর্জাতিক ম্যাচ, স্বাগতিক হতে চান ভারত পাকিস্তান মহারণের। So first thing is, I think I like to ask, আমরা আসলে বেশি বেশি দলকে এখানে নিয়ে আসার চেষ্টা করছি। আমার স্বপ্ন একদিন পাকিস্তান ইন্ডিয়া এখানে আসবে এবং আমার স্বপ্ন পূরণ করবে। the wicket and the ground and the তানভীরের দল আছে এখানকার মেজর লিগ ক্রিকেটেও, যেখানে সুযোগ দিতে চান বাংলাদেশের ক্রিকেটারদের। তবে বড় স্বপ্ন বুনেছেন সাকিব আল হাসানকে নিয়ে। বাংলার ক্রিকেটের এই পোস্টার বয়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখতে চান তিনি। অবসরের পর কোচ হিসেবে তানভীরের পছন্দ সেই সাকিবকে। let's see how he does after. অবশ্যই খুশি হব যদি উনি এখানে এসে কোচিং করান। উনি বাংলাদেশ ক্রিকেটের একটা ব্র্যান্ড, তাই একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যদি মেজর লিগকে তুলে ধরেন, সেটা ইউএস ক্রিকেটের জন্য অবশ্যই ভালো কিছু হবে। People like what you said, he's a brand. একদিন নিশ্চয়ই তানভীরের স্বপ্ন পূরণ হবে, মাথা তুলে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটেও। তখন নিশ্চয়ই তার চেয়ে বেশি খুশি হবেন না আর কেউই। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। আচ্ছা, আমরা টাকা পয়সা নিয়ে যখন কথা বলছিলাম, আর কয়দিন পরে তুমি যখন বিলিয়নিয়ার হবা, ওই সময় তোমার স্বপ্ন কি? ওই সময় কি করতে চাও সেই এত টাকা দিয়ে? আমি কখনো চিন্তাই করি নাই যে আমি কখনো বিলিয়নিয়ার হব। সো এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। যদি কখনো হয়ে যায় তাহলে কি করব, তখন চিন্তা করব। আমি এখন পর্যন্ত তোমার এই প্রশ্নের আগ পর্যন্ত আমি চিন্তা করিনি যে আমি ফিল্ম কখনো প্রোডিউস করতে বিলিয়নিয়ার পারো, হব। তুমি ক্রিকেট টিম নিতে পারো, সেই টিমের কোচ হিসেবে আমাকে নিযুক্ত করতে পারো, অনেক কিছু হতে তাহলে পারে একটা না? কাজ করি, তোমাকে টাকাটা দিয়ে দিব, তুমি এটা চিন্তা করো কি করা যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে মঞ্জুরি কিন্তু সবার সামনে বলে দিয়েছে ও যদি বিলিয়নিয়ার হয় তাহলে সেই টাকাটা ইনভেস্টমেন্ট স্বরূপ আমার কাছে রাখবে। আফটার দ্যাট আমি সেটাকে দ্বিগুণ তিনগুণ করে ওকে, দেব। লেটস সি। ওকে, ঠিক আছে। কিন্তু সেই লেটস সিটা করতে পারে না আসলে শ্রীলঙ্কা টিম। কেন করতে পারে না? কারণ তার একটা ধাক্কা খেয়ে গেছে। ওই যেটা বলছিলাম যে ওই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মানে অনেক সময় নিশ্চিত মুনাফা থাকে, আবার মুনাফা থাকে না। শ্রীলঙ্কা মুনাফাটা পায় নাই কিভাবে? টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড়সড় একটা ধাক্কা খেয়েছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তাদেরকে 20 রানে হারিয়ে চমকে দিয়েছে নেদারল্যান্ডস। ইউরোপিয়ান দেশটির 181 রানের জবাবে 161 রানেই গুটিয়ে গেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার শ্রীলঙ্কা। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে ডাচরা। তারা তুলেছিল 181 রান। তারা করতে নেমে 18.5 ওভারে 161 রানেই গুটিয়ে গেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার শ্রীলঙ্কা। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা দুই দলই ডি গ্রুপে। বাংলাদেশও আছে এই গ্রুপে। শ্রীলঙ্কাকে
প্রস্তুতি ম্যাচে হারিয়ে বাংলাদেশকে ভালোই চোখ রাঙানি দিল ডাচরা। ডালাসে 8 জুন শ্রীলঙ্কার মুখোমুখি হবে। টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ 13 জুন। বিশ্বকাপের আগে বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে আগামী 1 জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। মে মাসে ম্যাচটি বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। রিসেন্টলি একটা সিনেমার ডায়লগ শুনেছিলাম, সেটা হচ্ছে তুফান ভয় পাইছি রে। তো আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ডসের এই পারফরমেন্সের পর নাজমুল শান্ত এরকম বলতে পারে, নেদারল্যান্ডস ভয় পাইছি রে। এনিওয়ে, সেটা ম্যাচে পরবর্তী সময় দেখা যাবে। তবে এদিকে পোর্ট অফ স্পেনে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পুরো টিম ছাড়াই নামিবিয়াকে পরাজিত করেছে টিম অস্ট্রেলিয়া। একাদশে খেলেছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি এবং প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এমন ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে 7 উইকেটে ও 60 বল হাতে রেখে। শুধু হালকাভাবে এই ম্যাচই নয়, ক্যারিবিয়ানে বিচ ক্রিকেটেও খেলেছে মার্শ জাম্পাররা। ক্যারিবিয়ান দ্বীপে বিচে ক্রিকেট খেলছেন অজিরা। মূলত আইসিসি টি-20 বিশ্বকাপকে প্রমোট করতে ট্রিনিদাদ এন্ড টোবাগোতে বালির মাঠে নিজেদের ঝালাই করলেন মিচেল মার্শ, অ্যাস্টন এগার, নাথান এলিস ও অ্যাডাম জাম্পারা। 2 জুন ডালাসে যুক্তরাষ্ট্র কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। 6 জুন বারবাডোসে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে ক্যাঙ্গারুজ। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের পর্দা নেমেছে রোববার। আইপিএল ফাইনালে ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের 3 খেলোয়াড় প্যাট কামিন্স, ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক। এই 3 জন ছাড়াও অস্ট্রেলিয়াতে ছুটি কাটাচ্ছেন বেঙ্গালুরু হয়ে আইপিএল খেলা গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন। আরেক অলরাউন্ডার মার্কাস স্টোয়ানিসও খেলেছেন লখনৌর হয়ে। প্রত্যেকেই পেয়েছেন ছুটি, মিলছে পরিবারের কাছে যাওয়ার অনুমতি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করতেই এমন সিদ্ধান্ত বোর্ডের। নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাই অস্ট্রেলিয়া স্কোয়াডে ছিলেন 9 জন। ঘাটতি পূরণ করতে কোচ আর নির্বাচকদেরও মাঠে নামিয়েছে অজিরা। প্রধান নির্বাচক জর্জ বেইলি এবং ফিল্ডিং কোচ আন্দ্রে ভেরোভিচ নেমেছিলেন মাঠে। বেশ কয়েক ওভার খেলেছিলেন দুজনেই। অধিনায়ক মিচেল মার্শ মঙ্গলবার বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলে শুরুতেই মাঠে নামেন তারা। জর্জ বেইলি নিজের সময়ে ছিলেন অস্ট্রেলিয়ার সেরা ফিল্ডারদের মধ্যে একজন। 41 বছর বয়সী সাবেক এই অধিনায়ক বর্তমানে কাজ করছেন প্রধান নির্বাচক হিসেবে। আর ভেরোভিচ ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট রক্ষক। দুজনকেই দেখা গিয়েছে হাসি মুখে ফিল্ডিং করতে। দুজনে ক্যাচও নিয়েছেন দলের হয়ে। পরবর্তীতে ব্যাটিং কোচ ব্র্যাড হজ এবং হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড যোগ দেন দলের সঙ্গে। সে সময় মাঠ থেকে উঠেছেন অধিনায়ক মিচেল মার্শ ও বোলার জশ হ্যাজেলউড। তবে কোচ নির্বাচকরা মাঠে নামলেও জয় পেতে কোনো সমস্যাই হয়নি অস্ট্রেলিয়ার। বল হাতে হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পার পারফরমেন্সে নামিবিয়াকে 119 রানে থামায় অজিরা। পরবর্তীতে ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের 21 বলে 54 রানের সুবাদে সহজ জয় পায় তারা। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে থাকা জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আর ম্যাথিউ শর্ট দলের সঙ্গে যোগ দেবেন মূলত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে। আর বাকি 5 জন আসবেন বিশ্বকাপের ঠিক আগে। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। এই রিপোর্টটা চলতে চলতে আমি একটা ব্যাপার চিন্তা করছিলাম, তা হচ্ছে ধরো আজ থেকে 1 বছর আগের কনটেক্সট কোনো কারণে বাংলাদেশের বেস্ট 11 হচ্ছে না, নান্নু ভাইকে নামিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের খেলতে, মানে তখন ব্যাপারটা কি ঘটতো বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমেরও আলটিমেটলি অনেক রসত্ব তৈরি হয়ে যেত। বাট অন দ্যাট নোট একটা বিষয় বলে নেওয়া ভালো যে দর্শকরা অনেকেই জাজ করতে চান যে নান্নু ভাই কয়টা ছক্কা মেরেছে, লিপু ভাই কয়টা ছক্কা মেরেছে। টু বি ভেরি অনেস্ট, নান্নু ভাই লিপু ভাইরা যদি ক্রিকেট না খেলতেন আজকে আমরা সাকিব তামিমদেরকে নিয়ে কথা বলার সুযোগ পেতাম না। তাদের কাজটা আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছিল না, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে সেই পথটা এনশিওর করা ছিল। ইনফ্যাক্ট একটা স্ট্যাটিস্টিক্স যদি বলি, এখনও আপনারা যদি ক্রিকইনফো সার্চ দেন, হায়েস্ট 5th উইকেট বা 4th উইকেট পার্টনারশিপ লিস্টে ক্রিকেটে নান্নু ভাই এবং সুজন ভাইয়ের, এবং সেটা ভাওয়ালপুরে তারা পাকিস্তানের একটা টিমের সঙ্গে করেছিলেন। সো এই জায়গাগুলো ইতিহাসগুলো দেখা যায় আমাদের গণমাধ্যমে খুব বেশি আছে না, যে কারণে আমরা অনেক একাংশে দেখা যায় যে ট্রলিং বা এই ধরনের কথাগুলো বলি। জাতীয় হকি দলের সাবেক জার্মান কোচ পিটার গেরহার্ডকে টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ দিয়েছে ফেডারেশন। মূলত ফেডারেশন সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদের আগ্রহে দায়িত্বে ফিরেছেন পিটার। দেশের শীর্ষ 40 হকি খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন লিগে খেলার ব্যবস্থা করবেন তিনি। জাতীয় দলের খেলোয়াড়দের সাথেই থাকবেন পিটার। সেই হিসেবে 5 মাস ইউরোপে আর 7 মাস বাংলাদেশে কাটাবেন এই জার্মান। পিটার গেরহার্ড প্রথম বাংলাদেশে এসেছিলেন 2009 সালে। তখনকার ফেডারেশন সাধারণ সম্পাদক খন্দকার জামেল উদ্দিন তাকে নিয়ে এসেছিলেন। এই দফা বাংলাদেশি খেলোয়াড়দের মনোনয়নের কাজ করবেন তিনি। ফেডারেশনের আর্থিক দুর্বলতা সম্পর্কে ধারণা নিয়ে এসেছেন তিনি, আর তাই তো ইউরোপে খেলে খেলোয়াড়রা যেন আয় করতে পারেন সে ব্যবস্থা করবেন। ফেডারেশন সাধারণ সম্পাদক বলছেন, ফেডারেশন সভাপতির সাথে কথা বলেই গেরহার্ডের দেনা পাওনা ঠিক করা হবে। আমরা ইউরোপের জার্মান লিগ, আপনার পোল্যান্ড লিগ,
পাশাপাশি হল্যান্ড লিগে আমাদের খেলোয়াড়দেরকে খেলার ব্যবস্থা করার মাধ্যমে সেখানে আমাদের প্রায় 40 থেকে 50টি খেলোয়াড়ের ব্যবস্থা হবে। অভিজ্ঞতা ও মানসিকতা প্র্যাকটিস ছাড়া সম্ভব নয়। নিজেদের খেলার মান বাড়াতে হলে বড় দলগুলোর সাথে নিয়মিত খেলতে হবে, বাইরের লিগগুলোতে অংশ নিতে হবে। আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিলকে শিরোপা এনে দিতে চান দলটির তরুণ সেন্সেশন এনরিক, তবে তাতে বড় বাধা হিসেবে দেখছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে। তার মতে লিওনেল মেসিকে ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শক্তিশালী এক দল, তাই শিরোপা জিততে হলে হারাতে হবে বর্তমান বিশ্বসেরাদের। 2024 কোপা আমেরিকার অন্যতম শক্তিশালী দল ব্রাজিল। জাতীয় দলের হয়ে সবশেষ 2 ম্যাচে দারুণ পারফর্ম করা তরুণ স্ট্রাইকার এনরিক আছেন বড় চমক হিসেবে। 21 জন শুরু হবে কোপা আমেরিকা। ডি গ্রুপের রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে। সবশেষ আসরে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে শিরোপা বিসর্জন দিতে হয়েছিল সেলেসাওদের। এবারও শিরোপার লড়াইয়ে মেসি ডি মারিয়াদের বড় প্রতিপক্ষ হিসেবে মানছেন দলটির তরুণ এই সেন্সেশন। দলটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা আমাদের অবশ্যই অতিক্রম করতে হবে। সর্বশেষ 2টি বিশ্বকাপ বাছাইয়েও আমাদের নিয়ে সংশয় ছিল, কিন্তু আমরা সব ধরনের বিপত্তি পেরিয়ে বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছি। ব্রাজিলকে চ্যাম্পিয়ন হতে হলে আর্জেন্টিনাকে হারাতে হবে। আর্জেন্টিনা দলটির প্রতি যথাযথ সম্মান নিয়েই বলছি, আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে। 2021 সালে মেসির নেতৃত্বে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। ব্রাজিলের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকদের 1-0 গোলে হারায় তারা। এবারের আসরের জন্য এখনও দল ঘোষণা না করলেও মেসির খেলা অনেকটাই নিশ্চিত। তবে কোনো কারণে তারকাই ফরোয়ার্ডের খেলা না হলেও আর্জেন্টিনাকেই ফেভারিট হিসেবে দেখছেন এনরিক। আর্জেন্টিনা দলে সবসময় বেশ কয়েকজন বড় তারকা ছিল এবং কেউই একা দলকে চ্যাম্পিয়ন বানাতে পারেনি। এমনকি মেসি ছাড়াও আর্জেন্টিনা যে কোনো প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট, তাদের হারানো খুব কঠিন। ব্রাজিলের নতুন বিস্ময় বালক তকমা পাওয়া এনরিক আগামী 21 জুলাই 18 বছর পূর্ণ করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে হয়ে যাবেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। ইউরোপে প্রীতি ম্যাচগুলোতে ইংল্যান্ডের বিপক্ষে জয় ও স্পেনের বিপক্ষে ড্র করে দারুণ আত্মবিশ্বাসী এনরিক। কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে দারুণ কিছু করার অপেক্ষায় এই তরুণ ম্যাজিশিয়ান। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।